ভাষা শহীদ ও সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত বাংলাদেশ। কেন্দ্রীয় শহীদ মিনারকে দেয়া হয়েছে নতুন রূপ। রাজধানী সহ সারা দেশে সতর্ক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিশ্বের প্রতিটি ভাষায় ২১শে ফেব্রুয়ারির ইতিহাস তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর। ১৬ বিশিষ্ট ব্যক্তিকে দেয়া হলো ২১শে পদক। কার্যকর হলো রেলের নতুন বর্ধিত ভাড়া, যাত্রীদের মিশ্র প্রতিক্রিয়া। সেবার মান বাড়ানোর তাগিদ। এবং রংপুরে ১২ বছরের গৃহকর্মীকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা। দগ্ধ শরীর নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে হাসপাতালে বিছানায়। স্ত্রীসহ গৃহকর্তা গ্রেফতার। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি ইশরাত জাহান। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদ ও সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত বাঙালি জাতি। কেন্দ্রীয় শহীদ মিনারকে দেয়া হয়েছে নতুন সাজ। শহীদ বেদিতে তুলির ছোঁয়ায় ফুটে উঠেছে রঙিন আলপনা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার জানান, গোটা এলাকায় নেওয়া হয়েছে ৪ স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। রঙের ওপর নতুন রঙের প্রলেপ, দফায় দফায় ধুয়ে মুছে নিখুঁতভাবে সাজানো হচ্ছে শহীদ মিনার। শহীদ মিনারের পুরো বেদিকে রাঙানো হয়েছে লাল রঙে। এখন অপেক্ষা শুধু শ্রদ্ধা নিবেদনের নির্দিষ্ট ক্ষণের। শেষ ফিনিশিংটা আরো বেশি করে একটু সৌন্দর্য দরকার আছে, এই জন্য আর কি আমরা শেষ প্রস্তুতিটা নিতেছি। রঙের কিছু কিছু জায়গায় হয়তো ফিনিশিং একটু স্পট আছে, পায়ের দাগ আছে, এগুলো আমরা রং দিয়ে ফিনিশিং করতেছি। থেমে নেই দেয়ালে দেয়ালে কারুকাজ। তুলির আঁচড়ে দেয়ালে ফুটিয়ে তোলা হচ্ছে ভাষা শহীদদের অবয়ব। শহীদদের স্মরণে কাজ করতে পেরে গর্বিত তাই পরিচ্ছন্নতা কর্মীরাও। ভাষা শহীদদের স্মরণে যে স্মৃতিসৌধে এটা আমরা পেন্টিং করতেছি, এটা আমাদের একটা খুব গর্ব। শহীদ মিনারের চারপাশের এলাকা ১২৬টি সিসি ক্যামেরায় নিয়ন্ত্রণ করা হচ্ছে। কোনো ধরনের আশঙ্কা না থাকলেও অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দাবি ডিএমপির। আমরা ৪ স্তরের একটি নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। শহীদ মিনার পুরো এলাকাটা সিসিটিভির আওতাভুক্ত করেছি। ইনশাআল্লাহ এই আমাদের নিরাপত্তার চাদর ভেদ করে কোনো ধরনের আইন বহির্ভূত কার্যকলাপ করার কেউ সুযোগ পাবে না। শহীদদের তাজা রক্তে প্রতিষ্ঠিত হয়েছে মায়ের ভাষা বাংলা, আর রক্তের স্রোতধারায় নির্মিত হয়েছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আর সেই শহীদদের জন্য নির্মিত এই শহীদ মিনারে তাই মধ্যরাত থেকেই ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন দেশের সর্বস্তরের জনতা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দর্শক, রাজশাহী কলেজ শহীদ মিনারে আছেন সাইফুর রহমান রকি এবং সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী আব্দুল আহাদ। প্রথমে চলে যাচ্ছি সাইফুর রহমান রকির কাছে। রকি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে রাজশাহীতে বিভিন্ন পৃথক পৃথক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে এখন আমি আছি রাজশাহী কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে। আমরা দেখানোর চেষ্টা করব এই সরাসরি অনুষ্ঠানের মধ্য দিয়ে যে এই যে আমাদের যে শহীদ মিনারগুলো আছে, সেই শহীদ মিনারগুলো কিন্তু এরই মধ্যে যে ধোয়া মোছা শেষে এই উদযাপনের কিন্তু উপযোগী করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখন বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে কিন্তু এখানে ঢল নামাচ্ছে। রাত 12টা 1 মিনিটে মূলত শহীদদের শ্রদ্ধা জানাতে এখানে শহীদদের শহীদ মিনারে ফুল দিতে লোকে লোকারণ্য থাকবে। এই শহীদ মিনার প্রাঙ্গণটি সবচেয়ে বেশি ভিড় হয় রাজশাহীতে এই শহীদ মিনার প্রাঙ্গণটিতে। এছাড়াও কিন্তু রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী ভুবনমোহন পার্কের যে শহীদ মিনার আছে, এখানেও কিন্তু শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সাংস্কৃতিক সাংগঠনিক মানে অনুষ্ঠানের মানুষ কিন্তু এই শহীদদের শ্রদ্ধা জানাতে রাত 12টা 1 মিনিটেই এখানে কিন্তু জড়ো হবে। আমরা কিন্তু এরই মধ্যে দেখেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক বাড়ানো হয়েছে, যাতে করে এই দিবসটি সানন্দে নির্বিঘ্নে উদযাপন করা যায়। এই মাতৃভাষা দিবস যেন সঠিকভাবে উদযাপন করতে পারে রাজশাহীবাসী, সেই জন্য কিন্তু পুলিশের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
হয়েছে। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম যে শহীদ মিনার কিন্তু বছরের সব সময় ধোয়া মোছা না থাকলেও বিশেষ এই দিবসগুলোতে 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর এই দিনগুলোতে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং এই দিবসটি উদযাপন উপলক্ষে যা যা করণীয় সেই বিষয়গুলো কিন্তু প্রশাসনের পক্ষ থেকে করা হয়। এছাড়াও আমি একটু বলে রাখি, গত আগামীকালকে বিকেলের দিকে কিন্তু ভাষা সৈনিক যারা আছেন তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে। এছাড়াও দিনব্যাপী কিন্তু বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হাতের লেখা, এ ধরনের বিভিন্ন কর্মসূচি কিন্তু রয়েছে। তো এইভাবেই কিন্তু এই 21 উদযাপন উপলক্ষে, মাতৃভাষা দিবসটি উদযাপন উপলক্ষে কিন্তু প্রস্তুত রাজশাহীবাসী এবং রাজশাহীর স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন। তো এখন আমরা জানবো সিলেটের 21 উদযাপনের কি অবস্থা। সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ, আমাদের সেখানে তিনি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আছেন। সেখান থেকে তিনি জানাবেন সেখানকার উদযাপনের 21 উদযাপনের খবর। ধন্যবাদ রকি। আসলে মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেটের যে অনুষ্ঠানমালা যেগুলো রয়েছে, আনুষ্ঠানিকতা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আজ বিকেল থেকে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে আমি এখন আছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নাচ পরিবেশিত হচ্ছে এবং কিছুক্ষণ পরপর নাচ, গান, আবৃত্তি এরকমই আসলে বিভিন্ন পরিবেশনার মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। এখন আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে ছন্দ নৃত্যালয় একটি সংগঠন, নাচের সংগঠন, তারা একটি ভাষা শহীদদের প্রতি এবং একটি দেশের গান পরিবেশন করছে এবং এর আগে তারা আরেকটি দেশের গান পরিবেশন করেছিল। এবং এই যে দলের নাচ আপনারা দেখতে পাচ্ছেন যে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, স্কুল এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই মূলত এই নাচগুলো পরিবেশন করছে। তো এই নাচের পাশাপাশি কিছুক্ষণ আগে একটি কোরাস গানের অনুষ্ঠান পরিবেশিত হয়েছে এবং কিছুক্ষণ পরে এখানে হয়তো একটি নাটক পরিবেশিত হবে এবং রাত 12টা পর্যন্ত এভাবেই আসলে বিভিন্ন আয়োজনের মাধ্যমে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হবে। এবং রাত 12টার সময় এই যে কেন্দ্রীয় শহীদ মিনার আমরা যেখানে আছি সেখানে ভাষা শহীদদের প্রতি সিলেটের সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং রাত পোহালে সকালে প্রভাত ফেরি সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে সিলেটের কেনব্রিজ থেকে একটি প্রভাত ফেরি নিয়ে আসা হবে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। আসলে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে সিলেটে গত বছর থেকেই মূলত এই প্রভাত ফেরি শুরু হয়েছিল। এর আগে সিলেটে কখনো কোনো প্রভাত ফেরি হয়নি, যে কারণে এই প্রভাত ফেরির প্রতি মানুষের অন্যরকম একটি ভালো লাগে আমরা গত বছর দেখেছি এবং এবারও তারা এই প্রভাত ফেরি নিয়ে আসবে। এবং আগামীকাল সকালে শ্রুতি একটি সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, তারা বর্ণমালার মিছিল নিয়ে এই কেন্দ্রীয় শহীদ মিনারে আসবে। তো আজকে যে সাংস্কৃতিক পরিবেশনা আপনারা দেখতে পাচ্ছেন যে এই পরিবেশনাটা দেখার জন্য সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নেমেছে হাজারো মানুষের। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন মানুষ আজ বিকেল 4টা থেকে নীরবে বসে তারা এই অনুষ্ঠানগুলো দেখছে। এবং এখানে নিরাপত্তার বিষয় যদি আপনাদের জানিয়ে রাখি, প্রশাসনের পক্ষ থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে 10টি সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং এই 10টি সিসি ক্যামেরার পাশাপাশি সিলেটের চৌহাট্টা এবং জিন্দাবাজারের সিসি ক্যামেরা বসানো হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং পুলিশের সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার যিনি রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন নিরাপত্তার জন্য তারা 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং পুলিশের পাশাপাশি র্যাবের সদস্যরাও দায়িত্ব পালন করবেন। তো এখন যে নাচটি হচ্ছে মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, এই নাচটি পরিবেশন করছে ছন্দ নৃত্যালয়। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা দিবস উপলক্ষে পুরো শহীদ মিনারটি বর্ণমালা দিয়ে সাজানো হয়েছে এবং এগুলো দেখে আসলে দর্শকরা মুগ্ধ হচ্ছেন। এবং সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহীদ মিনার, এটি গত বছর নির্মাণ করা হয়েছে এবং 2013 সালে আপনারা জানেন যে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার স্বাধীনতা বিরোধীরাই কেন্দ্রীয় শহীদ মিনারটি ভেঙে দিয়েছিল। তারপরে এই কেন্দ্রীয় শহীদ মিনারটি আবার গড়ে তোলা হয়েছে নতুন সাজে এবং সিলেটের অর্থমন্ত্রী এই শহীদ মিনারটি আবার নতুন করে গড়ে দিয়েছেন। তো আমার কাছে এখনো পর্যন্ত এই ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সবশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে আমাদের সহকর্মী ইশরাত জাহানের কাছে। দর্শক, শহীদ মিনারে শেষ মুহূর্তের প্রস্তুতির খবর জানাবো। আমাদের সঙ্গে রাজশাহী কলেজ শহীদ মিনার থেকে যোগ দিয়েছিলেন সাইফুর রহমান রকি এবং সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আব্দুল আহাদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বব্যাপী 21শে ফেব্রুয়ারি পালনের উদ্যোগ নিয়েছে সরকার। সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন ভাষায় 21শের ইতিহাস অনুবাদ করারও উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 16 বিশিষ্ট ব্যক্তিকে 21শে পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি বলেন, প্রয়োজনে বিদেশি ভাষা শিখতে হবে, কিন্তু তার আগে মাতৃভাষায় দক্ষ হতে হবে। শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে সরকার। গত 7 বছরে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে যে অবস্থান তৈরি করেছে তা অভাবনীয় মন্তব্য করে প্রধানমন্ত্রী আরও বলেন, এতে দেশের মানুষের মনে মর্যাদাবোধ ফিরে এসেছে, তৈরি হয়েছে আত্মবিশ্বাস। তার লেখা তার লেখাও পাঠ করা পিণ্ডির প্রলাপ। সারা বিশ্বব্যাপী কিন্তু এই 21শে ফেব্রুয়ারি পালন করা এবং এর মর্যাদা দেওয়া, এটা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে আজ স্বীকৃতি পেয়েছে। কাজে বিশ্বব্যাপী এই দিবসটি যাতে পালন হয় সেই পদক্ষেপ আমরা নিয়েছি এবং বিভিন্ন ভাষায় 21শে ফেব্রুয়ারির যে ইতিহাস সেটা পৌঁছে দেওয়ারও আমরা ব্যবস্থা করেছি। শিক্ষা গ্রহণ করবে আমাদের ছেলেমেয়েরা, তাদের বিভিন্ন ভাষা শিখতে হবে, কিন্তু মাতৃভাষার শিক্ষা নিয়ে তারপর অন্য ভাষা শিখলেই কিন্তু প্রকৃত শিক্ষাটা হয়। এ ব্যাপারে সমাজকে আরও একটু সচেতন হবার আমি আহ্বান জানাচ্ছি, যেন আমাদের মাতৃভাষার মর্যাদা যা এত রক্তের বিনিময় পেয়েছে সেটার জন্য আমরা ধারণ করতে পারি। বেসরকারি উদ্যোগে খাগড়াছড়ির ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা প্রাক প্রাথমিকে মাতৃভাষায় শিক্ষা লাভের সুযোগ পেলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মানা হচ্ছে না নির্দেশনা। এতে প্রতি বছর বিপুল সংখ্যক শিক্ষার্থী ঝরে পড়ছে প্রাথমিক বিদ্যালয় থেকে। পাহাড় ও সমতলের 45টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিশুদের মাতৃভাষায় শিক্ষা নিশ্চিত করতে 2012 সালে প্রাক প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ে নিজস্ব ভাষা অন্তর্ভুক্তির উদ্যোগ নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এনসিটিবি। 2013 সাল থেকে এ কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু এখন পর্যন্ত সরকারি এ উদ্যোগ বাস্তবায়ন না হওয়ায় হতাশ ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়। এদিকে চলতি বছর বেসরকারি পর্যায়ে চালু হওয়ায় প্রাক প্রাথমিক স্কুলে মাতৃভাষায় শিক্ষাদান শুরু হলেও প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে সে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তারা। আমরা মাতৃভাষায় লেখাপড়া করলে খুব সহজ হয়, তাই আমরা মাতৃভাষায় লেখাপড়া করতে চাই। আমাদের যদি মাতৃভাষা আর ত্রিপুরা ভাষার বই হয় তাহলে আমাদের বুঝতে খুব ভালো হবে, তাই আমরা প্রাথমিক শিক্ষা মাতৃভাষা চাই। মাতৃভাষা দিয়ে আমরা যদি পাঠদান দেই, পাঠদান আমাদের মাতৃভাষা পাঠদান দিয়ে ওরা আরো ভালোভাবে শিখতে পারবে এবং সামনে এগোতে পারবে এবং ভালো ফলাফল করতে পারবে। মাতৃভাষার শিক্ষা লাভের অধিকার প্রতিটি শিশু রয়েছে, কিন্তু এই অধিকার থেকে বঞ্চিত আমাদের এই পাহাড়ের শিশুরা। মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। বাংলার সময় আরো থাকছে। গাইবান্ধা থেকে অপহরণের 22 ঘন্টা পর ডক্টর রিফাত হোসেন বাপ্পিকে জয়পুরহাট থেকে উদ্ধার, আটক 7। সারা দেশে আজ থেকে বাড়ানো হয়েছে ট্রেনের ভাড়া। টিকিট প্রতি 7.23% হারে ভাড়া বাড়ানোয় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকেই। এদিকে ভাড়ার সাথে সাথে বাড়েনি যাত্রী সেবার মান, এমন অভিযোগও রয়েছে যাত্রীদের। ব্যুরো প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এখন যে ভাড়া বাড়াইছে, বর্তমান যেভাবে সবকিছুর দাম বাড়ছে, টিকিটের দাম বাড়ছে, আমরা মরণ ছাড়ার উপায় নেই। সড়ক পথে সরকার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে, এটা বেসরকারি বাস মালিকরা ব্যবহার করছে, কিন্তু রেলের বিষয়ে যখন আসে তখন কিন্তু লাভ লোকসানের হিসাবটা আনা হয়। সাধারণ যাত্রীদের উপর আমরা কোনো রকম প্রভাব দেখিনি। আমাদের পূর্বের যা যাত্রী ছিল ভাড়া বৃদ্ধির পরেও আমাদের যাত্রীর পরিমাণ আরও বেড়েছে। এর আগে কিন্তু আপনার 15 টাকা করে বাড়ানো হয়েছে, এখন আরও 5 টাকা করে বাড়ে। এবার যদি দিন দিন বের হয় কিন্তু আমরা সাধারণ জনগণ মানুষ কিন্তু হয়রানিতে ভুগতেছি। তো আমি চাই যে এটা একটা লেভেল মেনটেন করে সমান পর্যায়ে যাতে করে আমরা সাধারণ জনগণ ঠিকমতো চলতে পারি। টিকিট যে দাম বাড়ছে এই কথাটাও আমরা কিন্তু পুরোপুরি জানি না। টিকিটের হার ভাড়া বৃদ্ধির হার 7.23% এবং এটা আজ পর্যন্ত আমি কোনো যাত্রীর মৌখিক বা লিখিত কোনো প্রতিক্রিয়া আমি এখনো
আমার কাছে আসে নাই বা কোনো অভিযোগ আমি এখনো পাইনি। 7.5% যেখানে ভাড়া হয় আপনার 1.5 টাকা 2 টাকা করে বাড়ে, সেখানে 5 টাকা করে নেওয়া হচ্ছে। ভাড়া বাড়বে, একটু মানুষ যায় যে সচ্ছলতাভাবে যাওয়া আসা করার জন্য, কিন্তু সেটা আগের মতনই থেকে গেছে। যাত্রী সেবার মান তো বাড়েনি। অনেক সময় দেখা যায় যে আমাদের টিকিট দিচ্ছে কিন্তু সিট পাই না আমরা। 260 খান বগি মানে আমাদের রেলের বহরে মার্চ এপ্রিলে হয়তো যোগ হবে। যাত্রী সেবার মান তখন হয়তো আমরা আরও কিছুটা বাড়াতে পারব। রংপুরে 12 বছরের এক গৃহকর্মীকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা চালিয়েছে গৃহকর্তার স্ত্রী। শুক্রবার সকালে এ ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে অগ্নিদগ্ধ অবস্থায় ওই কিশোরীকে প্রত্যন্ত গ্রামের এক বাসায় নিয়ে লুকিয়ে রাখা হয়। পরে রাতে পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় রাতেই পুলিশ গৃহকর্তা ও তার স্ত্রীকে গ্রেফতার করে। হাসপাতালে চিকিৎসক জানিয়েছে শিশুটি এখনও আশঙ্কামুক্ত নয়। রংপুর থেকে মানিক সরকারের রিপোর্ট। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছে ছোট্ট শিশু পূর্ণিমা রায়। মানুষ দেখলেই আতকে চিৎকার করছে সে। জানালো বাসার গৃহকর্তা প্রায়ই খারাপ ব্যবহার করত এবং কুপ্রস্তাব দিত, আর এ কারণেই তার স্ত্রী শুক্রবার সকালে তার শরীরে আগুন ধরিয়ে দেয়। ঘটনাটি প্রকাশ না করার জন্য হাসপাতালে ভয় দেখাচ্ছে বলেও অভিযোগ শিশুটির। আসিয়া বলছে যে তুমি বলবা যে বলে আমি রান্না করতেছি, গ্যাসের চুলে আমার গায়ে আগুন লাগছে, নাহলে তোরা ফাঁসি যাবা। ওনার কানে ফোন দিয়ে মানে আস্তে আস্তে কথা ও বলতেছে। তা আমার তখন সন্দেহ হলো যে আপনি কে? কয় যে আমি ওই কোম্পানির ম্যানেজারের চাকরি করি। যখন উনি বেড়ে গেল, যাওয়ার পরে মেয়েটা বলতেছে কি যে আমাকে ধমক দিচ্ছে খুন দিয়ে। চিকিৎসকরা জানিয়েছেন পূর্ণিমার শরীরের 16% পুড়ে গেছে, তবে শিশুটি এখনো আশঙ্কামুক্ত নয়। এখন পর্যন্ত রোগীটা আছে, মোটামুটি আছে, কিন্তু তার কতখানি আশঙ্কা মুক্ত হবে এটা আমরা একটু সময় নিয়ে বলতে চাই আর কি, আর একটু অবজার্ভ করি। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে ইতোমধ্যেই ওই গৃহকর্তা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক কী কারণে এই অগ্নিদগ্ধ হয়েছে শিশুটি, সেই বিষয়টি এখন তদন্ত চলছে। প্রাথমিকভাবে প্রাপ্ত কিছু তথ্যের ভিত্তিতে গৃহ পরিচারক খোকন এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে রংপুর কোতোয়ালি থানায় মামলা রুজু হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। 15 দিন আগে চাকুরিজীবী খোকন রায়ের বাসায় কাজে যোগ দেয় শিশুটি। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। গাইবান্ধা থেকে অপহরণের 22 ঘন্টা পর চিকিৎসক রিফাত হাসান বাপ্পিকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল 3টার দিকে জয়পুরহাট থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় 7 জনকে গ্রেফতার করা হয়েছে। স্বজন ও পুলিশ জানায় গতকাল বিকেলে গোবিন্দগঞ্জের অনন্তপুর গ্রামের বাড়িতে মায়ের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান শেষে বাসায় ফিরছিলেন চিকিৎসক রিফাত হাসান বাপ্পি ও তার স্বজনরা। এ সময় ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাই মাহবুবুল আলম রনি লোকজন নিয়ে দেশীয় অস্ত্রের মুখে তাদের বহনকারী অটোরিকশাটি গতিরোধ করে। এ সময় চিকিৎসক বাপ্পিকে স্বজনদের সামনেই তুলে নিয়ে যায় তারা। এ ঘটনায় শুক্রবার রাতে বাপ্পির বাবা কামরুল ইসলাম 5 জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করেন। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে 3 জনকে আটক করে। পরে তাদের দেয়া স্বীকারোক্তি ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে জয়পুরহাটের কালাই থানার একটি বাড়ি থেকে অপহৃত চিকিৎসক বাপ্পিকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আরও 4 জনকে গ্রেফতার করা হয়। তাদের মোবাইল ফোন, ক্রিমিনাল এবং আমাদের ভিকটিমের মোবাইল ফোনকে ট্র্যাকিং করে লোকেশন বারবার দেখা যাচ্ছিল, বারবার লোকেশন চেঞ্জ করছে। পরবর্তীতে আমরা আজকে জয়পুরহাটের কালাই থানা এলাকা থেকে একটা বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এবং সেই সাথে আসামিদেরও গ্রেপ্তার করা হয়েছে। আমরা তারা জেলায় আসলে আদালতে সোপর্দ করা হবে। বাংলার সময় আরও থাকছে। বগুড়ায় গণজাগরণ মঞ্চের সংগঠক বাবু হত্যা মামলায় 3 শিবির কর্মী আটক। হবিগঞ্জে 4 শিশু হত্যার ঘটনায় আরও একজন গ্রেপ্তার। ইয়াবা ও ফেন্সিডিল পাচার বন্ধে ভারত ও মিয়ানমারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে চট্টগ্রামে র্যাব 7-এর সদর দপ্তরে উদ্ধারকৃত প্রায় 200 কোটি টাকা মূল্যের মাদক দ্রব্য ধ্বংস অনুষ্ঠানে তিনি কথা বলেন। উদ্ধারকৃত প্রায় 70 লাখ পিস ইয়াবা, বিপুল পরিমাণ বিদেশি মদ, গাঁজা, ফেন্সিডিল ধ্বংস করা হয়। এতে মেয়র আজম নাসির, নগর আওয়ামী লীগের সভাপতি ABM মহিউদ্দিন চৌধুরী এবং র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ উপস্থিত ছিলেন। মন্ত্রী জানান, আইন শৃঙ্খলা রক্ষায় র্যাবকে ঢেলে সাজানো হবে।
অর্থ দিয়ে কথা বলেছেন সরকারি পর্যায়ে আমরা আমাদের মাদক অধিদপ্তরের ডিজি আবার মায়ানমারের সেই মাদক অধিদপ্তরের ডিজির সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে আমরা কথাবার্তা হচ্ছে, আমাদের বর্ডার গার্ডের সঙ্গে এবং ওই দেশের বর্ডার গার্ডের সঙ্গে কথাবার্তা হচ্ছে। আসার কথা আমরা যেরকম তাদেরকে রিকোয়েস্ট করছি তারা স্বীকার করছে, তারা সম্মত হয়েছে এই ইয়াবা এই বর্ডারের সাইড থেকে তারা সরিয়ে নেবে এবং তারা এগুলো নিয়ন্ত্রণ করবে। আমাদের সঙ্গে কথা দিয়েছে ভারত, আমাদের বন্ধু প্রতিম দেশ, যারা ফেন্সিলের কারখানাগুলো বর্ডারের থেকে সরিয়ে নিয়ে বন্ধ করে দিবে, তারা কিন্তু ক্রমান্বয়ে বন্ধ করেছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা না হলে দেশে জঙ্গিবাদের উত্থান হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের কাছে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন। সত্যিকারের নির্বাচন সুষ্ঠু না হয় জঙ্গিবাদ উত্থান হতে পারে, এটা বিদেশিরা বলছে, সরকারের সম্পর্কে আমার মনে অবহিত আছে। এই জন্য আমার মনে হয় যে একদিন না একদিন সুষ্ঠু নির্বাচন দিতে হবে। হবিগঞ্জের বাহুবলে 4 শিশু হত্যার ঘটনায় জড়িত সন্দেহে সালে আহমেদ নামে আরও একজনকে আটক করা হয়েছে। এ নিয়ে আটকের সংখ্যা দাঁড়ালো 6। পুলিশ জানায় সকালে সুন্দাট্রিকি গ্রামের নিজ বাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়। সে এ মামলায় গ্রেফতারকৃত বশির আহমেদের চাচাতো ভাই। এর আগে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ হত্যা মামলার 5 আসামি গ্রেফতার করা হয়। গতকাল আব্দুল আলী আরেক ছেলে রুবেল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 17 ফেব্রুয়ারি হবিগঞ্জের বাহুবলের সুন্দাট্রিকি গ্রাম থেকে নিখোঁজের 5 দিন পর 4 শিশুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় হবিগঞ্জে দুপুরে মানববন্ধন করেছেন বাহুবল অনার্স কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। রাজশাহীর পবায় মাটি চাপা অবস্থায় জীবিত উদ্ধার হওয়া নবজাতকের নাম রাখা হয়েছে মাহফুজা আক্তার। শিশুটিকে লালন পালনের দায়িত্ব নিয়ে নিঃসন্তান দম্পতি মোহাম্মদ আলী ও আখতারুন্নেসা তার নাম রাখেন। শিশু মাহফুজা আক্তার সুস্থ রয়েছে বলে জানিয়েছেন তার নতুন বাবা মা। একই সঙ্গে শিশুটিকে পেয়ে অনেক খুশি বলেও জানান তারা। গতকাল বিকেল 5টার দিকে উপজেলার রনহাট গ্রামে একটি জমিতে মাটি চাপা অবস্থায় এক নবজাতককে দেখতে পায় কেয়া খাতুন নামে এক নারী। পরে তিনি গ্রামবাসীকে বিষয়টি জানালে ঘটনাস্থল থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়। মোহাম্মদ আলী ও আখতারুন্নেসা নামে এক নিঃসন্তান দম্পতি শিশুটিকে লালন পালনের দায়িত্ব নেয় এবং এ দায়িত্ব দেয় পুলিশ। এখনো পর্যন্ত নবজাতকের আসল বাবা মায়ের কোনো সন্ধান পাওয়া যায়নি। আমরা ডাক্তারের চিকিৎসা রাতে নিয়েছি, আবার নিব। আর ছেলের টিকা দেওয়ার জন্য ব্যবস্থা করব। আর ছেলের নাম মাহফুজা রেখেছি আমরা ছেলের খালা হই, আমরা বাড়ি থেকে আসছি। আমার ওটা বোন হয়, আমার ওই বোনের ছেলা নাই খুব, তাই আমার ওই বোনকে তুলে দেওয়া হয়েছে ওই ছেলেটা। বাচ্চাটা পাওয়ায় এখনো কেউ খোঁজে আসেনি। বাচ্চাটা আমরাই নিয়ে লালন পালন করব, আমরাই মানুষ করব। আমরা যে সন্তানটা পাইছি তার নাম রেখেছি মাহফুজা আক্তার এবং নিজের মতোই তাকে আল্লাহ যেন লালন পালন করার তৌফিক দান করে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভুলের কারণে বিএনপি ধ্বংস হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আর আগামী নির্বাচনে জয়ের ধারা অব্যাহত রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। সকালে ভোলা সরকারি স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলনে তারা এসব কথা বলেন। এক মুখে দুই কথা বলবেন না। খালেদা জিয়া মানুষ হাসে, আপনাকে তামাশা করে। আপনি দেউলিয়া হয়ে গেছেন, আপনি এখন দেউলিয়া হয়ে গেছেন। আপনার ভুলের জন্য এই বিএনপি এখন ধ্বংস হয়ে গেছে। প্রায় 2019 সালের নির্বাচন হবে ইনশাল্লাহ, তাহলে একদিন আগেও ইলেকশন হবে না, হওয়ার কোনো সম্ভাবনা নাই। আগামী নির্বাচনে ভোলার প্রতিটি সংসদীয় আসন থেকে আমরা জয় লাভ করতে পারি, সেই হিসাবে আপনারা সংগঠন গড়ে তুলুন। সম্মেলনের কারণে নতুন আপনার তাগিদ আসবে সংগঠনকে আরো শক্তিশালী করা এবং আগামী নির্বাচনের জন্য এখন থেকে আপনার প্রস্তুতি গ্রহণ করা। দলীয় প্রতীকে নির্বাচন করে প্রত্যেক দলের নিজেদের অবস্থান যাচাই করে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যানজট পরিদর্শনে গিয়ে নারায়ণগঞ্জের মেঘনা টোল প্লাজা এলাকায় তিনি একথা বলেন। স্থানীয় নির্বাচন পৌরসভায়ও আমরা আলাদা করেছি। আমাদেরটা নৌকা প্রতীক তো আমরা জোটকে কি করে দেব? যাদের প্রতীক আছে তারা প্রতীকেই করবে নির্বাচন। এখন যদি দলভিত্তিক নির্বাচন না হতো তাহলে অত চিন্তা ভাবনা করা যেত, কিন্তু এখন তো আমি আমার
প্রতীকে করছি, তাহলে আমাদের শরীরটা কি প্রতীকে করবে? সেটা তো তারা, আমার মনে হয় তাদেরও একটা প্রতীক আছে, সেই প্রতীকে তাদের শক্তি, তাদের সামর্থ্য, সে তাদের অবশ্যই যাচাই বাছাই করা দরকার, এটা মাঠ পর্যায়ে। বগুড়ায় গণজাগরণ মঞ্চের সংগঠক জিয়াউদ্দিন জাকারিয়া বাবু হত্যা মামলায় ৩ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বগুড়ার পুলিশ সুপার জানান, গতকাল রাতে শহরের চক সূত্রাপুর এলাকা থেকে শিবির নেতা মাইনুল ইসলাম ফকির, মহসিন আলী ও হাবিবুল্লাহকে আটক করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় ৮ জন অংশ নিয়েছিল বলে জানায় তারা। 2013 সালের 9 ডিসেম্বর রাতে বগুড়া শহরের সেলিম হোটেলের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় গণজাগরণ মঞ্চের নেতা জিয়াউদ্দিন জাকারিয়া বাবুকে। দীর্ঘদিন মামলাটি আমাদের কাছে তদন্তাধীন ছিল। আমরা ঘটনার পর থেকেই মামলার রহস্য উদ্ঘাটনের জন্য কাজ করেছি। আমরা এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এবং এই ঘটনার সাথে সরাসরি জড়িত এবং কিলিং মিশনে অংশগ্রহণকারী 3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ময়মনসিংহে শিশু সাদ্দামকে নির্যাতনের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, শহরের ভাটিকাসর, জেসি গুহ রোড ও মাইজবাড়ি এলাকায় অভিযান চালায় কোতোয়ালি থানা পুলিশের বিশেষ একটি দল। আব্দুল আজিজ, রফিকুল ইসলাম ও আজিজুল ইসলাম নামে 3 জনকে এ সময় গ্রেফতার করা হয়। এই ঘটনায় শনাক্ত হওয়া আরও একজনকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। গত বুধবার দুপুরে শহরের পাটগুদাম বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের অভিযোগে সাদ্দাম নামে 12 বছরের এক শিশুকে অমানসিক নির্যাতন চালায় স্থানীয় কয়েকজন প্রভাবশালী। এ ঘটনায় নির্যাতিত শিশুটির মা বাদী হয়ে অজ্ঞাত 5 জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। সাদ্দামকে যারা নির্যাতন করেছিল, আমরা ভিডিও ক্লিপ দেখে আমরা 4 জন লোক শনাক্ত করেছি। 4 জনের মধ্যে 3 জনকে অ্যারেস্ট করেছি, একজন বাকি আছে। নিয়মিত মামলা রুজু হয়েছে। এই মামলা তারা আসামি হিসেবে তারা আমরা আইনগত ব্যবস্থা নেব। আমরা চট্টগ্রামে প্রবাসীর কাছ থেকে 6 লাখ টাকা ছিনিয়ে নেয়ার মামলায় 2 আসামি রহিম ও শাহজাহান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ সময় ছিনতাইকারীর দলনেতা হিসেবে সোহেল এবং মানিক সহ 4 জনের নাম প্রকাশ করে তারা। পুলিশ জানায়, গতকাল দুপুরে নগরীর 5 লাশ এলাকা থেকে এই 2 জনকে আটক করা হয়। পরে আজ দুপুরে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আসামিদের গ্রেপ্তার দেখিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল কাদেরের আদালতে হাজির করে পুলিশ। গত 10 ফেব্রুয়ারি প্রবাসী শহীদুল বশর নগরীর 16 শহর এলাকার ইউসিবিএল ব্যাংক থেকে 6 লাখ টাকা নিয়ে বাড়ি যাবার সময় ছিনতাইকারীদের কবলে পড়েন। এই ঘটনায় খুলশী থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল সহ রহিম ও শাহজাহান নামে 2 জনকে আটক করে। নরসিংদীতে জায়দুল খান ও জয় নামের 2 যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে মিতু বেগম নামের আরও এক কিশোরী। পুলিশ জানায়, বিকেলে শহরের গাবতলী এলাকায় একটি বাগানে বসে কিশোরী মিতুর সঙ্গে কথা বলছিল জায়দুল ও জয়। এক পর্যায়ে 10 থেকে 12 জনের যুবক হঠাৎ করেই তাদের ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তাদের 3 জনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জায়দুলের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় মিতুকে নরসিংদী জেলা হাসপাতাল ও জয়কে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরে অবস্থার আরও অবনতি হলে জয়কে ঢাকা মেডিকেলে আনার পথে তার মৃত্যু হয়। তিনজনকেই কুপিয়েছে দুর্বৃত্তরা। তো এর মধ্যে একজন তৎক্ষণাৎই মারা যায়, আরেকজনকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় রেফার করা হয়েছে, সেও মারা গিয়েছে। আর মেয়েটিকে এখন চিকিৎসা দেওয়া হচ্ছে। আর এখনো তদন্ত যেহেতু চলছে, আমরা এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারছি না। সাভারের ধামরাইয়ে সোনালী ব্যাংক ডাকাতির চেষ্টার অভিযোগে গ্রেপ্তারকৃতদের রিমান্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে। দুপুরে তাদের প্রত্যেকের 7 দিন রিমান্ড আবেদন করে ঢাকার সিএমএম আদালতে আনা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে সোনালী ব্যাংকের ধামরাই বাজার শাখায় ডাকাতির চেষ্টার সময় র্যাব অভিযান চালায়। এ সময় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাসুক নামে একজন নিহত হয়। আটক করা হয় আরও 5 জনকে। পরে অভিযুক্তদের বিরুদ্ধে শুক্রবার রাতে ধামরাই থানায় মামলা দায়ের করেন র্যাব 4-এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার বখতিয়ার। সাতক্ষীরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে এক চেয়ারম্যান প্রার্থী সহ অন্তত 10 জন আহত হয়েছে। সকালে আশাশুনি উপজেলার শিউলা ইউনিয়নের মহিষকুর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, দলীয় মনোনয়নকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী আবু হেনা শাকিল ও নূর মোহাম্মদের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে আবু হেনা সহ উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে আহতদের উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাঙামাটিতে অসাবধানতায় বন্দুকে ছোড়া গুলিতে স্বরূপ বড়ুয়া নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, দুপুরে শহরের পুলিশ লাইন এলাকার দায়িত্ব পালন করছিলেন স্বরূপ বড়ুয়া ও পূর্ণ বড়ুয়া নামে পুলিশের 2 সদস্য। এ সময় স্বরূপ বড়ুয়া তার সহকর্মী পূর্ণ বড়ুয়ার বন্দুক নিয়ে নেড়ে ছেড়ে দেখছিলেন। এক পর্যায়ে অসাবধানতাবশত গুলি বের হয়ে গেলে দুর্ঘটনার শিকার হন স্বরূপ বড়ুয়া। আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত পুলিশ সদস্যের গ্রামের বাড়ি রাউজান উপজেলার পূর্ব গুজরা গ্রামে। বরগুনায় বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলায় এক জেলে নিহত হয়েছেন, আহত হয়েছেন 4 জন। গত রাতে এ ঘটনা ঘটলেও আজ দুপুরে জেলেরা পাথরঘাটা ঘাটে এসে পৌঁছালে বিষয়টি জানাজানি হয়। জেলেদের অভিযোগ, গত রাত 8টায় গভীর সমুদ্রে তাদের ট্রলারে হামলা চালিয়ে জেলেদের মারধর করে জলদস্যু বাহিনী। এ সময় জলদস্যুদের গুলিতে ঘটনাস্থলেই ইসমাইল নামে এক জেলে নিহত হয়। আহত হয় আরও 4 জন। পরে ট্রলারের মাঝে রিয়াজকে অপহরণ করে পালিয়ে যায় জলদস্যুরা। এ ঘটনার প্রতিবাদে মৎস্যজীবীদের পক্ষ থেকে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভাষা শহীদ ও সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত বাংলাদেশ। কেন্দ্রীয় শহীদ মিনারকে দেয়া হয়েছে নতুন রূপ। রাজধানী সহ সারা দেশে সতর্ক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিশ্বের প্রতিটি ভাষায় 21শে ফেব্রুয়ারির ইতিহাস তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর। 16 বিশিষ্ট ব্যক্তিকে দেয়া হলো 21শে পদক। কার্যকর হলো রেলের নতুন বর্ধিত ভাড়া। যাত্রীদের মিশ্র প্রতিক্রিয়া, সেবার মান বাড়ানোর তাগিদ। এবং রংপুরে 12 বছরের গৃহকর্মীকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা। দগ্ধ শরীর নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে হাসপাতালের বিছানায়। স্ত্রী সহ গৃহকর্তা গ্রেপ্তার। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।